ওকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা দেখো মোটামুটি ক্যাপাসিটর সম্পর্কে লিটল বিট অফ আইডিয়া পেয়ে গেছি। এবং আহ, যখন ডাইপোল পড়িয়েছিলাম তখন ডাই ইলেকট্রিক বলে একটা কথা বলেছিলাম, এবং ডাই ইলেকট্রিক বলেছিলাম এটা হয়তো পরে এক সময় ডিসকাস করা হবে। তো আজকে আমরা মেইনলি ডাইইলেকট্রিক অ্যান্ড ক্যাপাসিটার, প্রথমে ডাইইলেকট্রিক সম্পর্কে একটু কিছু ও আর কি মানে ওপরে ওপরে কিছু একটা জেনে নেব। ডাইইলেকট্রিক সম্পর্কে ডিটেল স্টাডি আমাদের নেই। তারপর আমরা আবার ক্যাপাসিটারে এন্টার করব। কেন ডাইইলেকট্রিকটা মিডিলে দরকার? কারণ ডাইইলেকট্রিকটা যদি না পড়ি তাহলে পরবর্তীগুলো আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো আজকে যেগুলো পড়াবো, আজকে নয় আজকের পর থেকে যেগুলো পড়াবো সেগুলো তোমরা হয়তো বইয়ে পেতেও পারো, না পেতেও পারো। তো তার জন্য কি করতে হবে, ক্লাসে যেটা পড়াচ্ছে ভালো করে শুনবে এবং ক্লাস করার সময় একটা ক্লাস নোট বানাবে এবং এটাই পড়বে। এখানে সমস্ত রকম প্রবলেমস সব কিছু ডিসকাস করা হবে। ওকে, তো শুরু করা যাক। ডাইইলেকট্রিক তোমার হচ্ছে কি যে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল, এটা আবার কি নাম দেখো, আমি আগেই বলেছিলাম অনেক ধরনের তো এলিমেন্টস আছে। ওকে, অনেক ধরনের মৌল বা মেটেরিয়াল আছে। তাদের মধ্যে তোমাদের আমি তিনটে সম্পর্কে স্পেশালি অবগত করিয়েছিলাম। কি হচ্ছে কি যে একটা হচ্ছে ইনসুলেটর, ওকে, একটা হচ্ছে কন্ডাক্টর, আর একটা ছিল সেমিকন্ডাক্টর। তিনটে সম্পর্কে পড়িয়েছি। এবং এছাড়াও আর এক ধরনের মেটেরিয়াল থাকে যেগুলো হচ্ছে ডাইইলেকট্রিক। এবং এদের এই ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগটা করা হয়েছিল টোটালি কিছুর উপর ভিত্তি করে, ফ্রি ইলেকট্রনের উপর ভিত্তি করে। যাদের অ্যাভেলেবেল ফ্রি ইলেকট্রন রয়েছে, হ্যাঁ, তাদেরকে বলা হয় কন্ডাক্টর। যাদের নর্মালি ফ্রি ইলেকট্রন খুবই কম, ওকে, এবং খুবই কম ফ্রি ইলেকট্রন, এবং আলটিমেটলি তার উপর যদি আমি টেম্পারেচার অ্যাপ্লাই করি, যদি এক্সট্রা তাপ প্রোভাইড করি, তো তবে কিছু বেশি পরিমাণ ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হয়, তাদের বলা হয় সেমিকন্ডাক্টর। আর কিছু মেটেরিয়ালস আছে যাদের কোনো ফ্রি ইলেকট্রনস নেই, এবং তাদেরকে যতই আমি হিট সাপ্লাই করি তারা কোনোদিন ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করতে পারে না। দ্যাট ম্যাটেরিয়ালস আর ওয়েল নোন অ্যাজ ইনসুলেটর। আই মিন তাপের কুপরিবাহী, মানে তড়িতের কুপরিবাহী কোনো বস্তু, তাই তো। এবার দেখো আমি মেইনলি আজকে সেই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আলোচনা করব যে যাদের কোনো ফ্রি ইলেকট্রন নেই। তাহলে কি ইনসুলেটর? নট। আজকে যেটা পড়াচ্ছি সেটা ঠিক ইনসুলেটর নয়, ভালো করে মাথায় রেখো। ইনসুলেটরেরও কোনো ফ্রি ইলেকট্রন নেই এবং টেম্পারেচার অ্যাপ্লাই করে ইনসুলেটরের কোনো ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করা যায় না। সিমিলারলি ডাইইলেকট্রিকেরও কোনো ফ্রি ইলেকট্রন নেই। ওকে, কিন্তু স্যার ডাইইলেকট্রিক আর ইনসুলেটর কি সেম জিনিস? আমি হয়তো পরবর্তী লেকচারে ডিফারেন্সটা কিছু বলবো। আপাতত ধরে নাও যে সমস্ত ম্যাটেরিয়াল যাদের কোনো রকমের ফ্রি ইলেকট্রন নেই তাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি। ক্লিয়ার? আমি আগের দিনই বলেছিলাম, আমি একটু ডাইপোলের কনসেপ্টে চলে আসি। আই রিপিট ইট। কি যে তোমার ডাইপোল মানে তড়িৎদ্বিমেরু কনসেপ্ট কি ছিল? আমি বলেছিলাম একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ। ওকে, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এদের অ্যামাউন্ট, এর যদি কিউ অ্যামাউন্ট থাকে এটা মাইনাস কিউ, ম্যাগনিটিউড সেম হবে, জাস্ট সাইনটা আলাদা হবে। এবং এরা যদি খুব অল্প ডিস্টেন্সের মধ্যে যদি থাকে তাহলে এরা একটা ডাইপোল ক্রিয়েট করে। এই সিস্টেমটাকে বলা হয় একটা কি ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। ক্লিয়ার? এবার আমি তারপরে আমি কি বলেছিলাম, তারপরে আমি কি বলেছিলাম বলতো, যে একটা যে আমি ম্যাটেরিয়াল নিচ্ছি, এই হচ্ছে একটা ম্যাটেরিয়াল, এই হচ্ছে একটা ম্যাটেরিয়াল, কাল এটা পুরো নিতে হবে।
আমি কি বলছিলাম, আমি যদি এরকম একটা মেটেরিয়াল নিই, আমি এরকম একটা মেটেরিয়াল নিয়েছি, ক্লিয়ার? তো এই মেটেরিয়াল এর ভিতরে ইনফাইনাইট নাম্বার অফ অ্যাটমস রয়েছে, অনেকগুলো কি রয়েছে, অ্যাটমস রয়েছে। এবং আমি আগেই বলেছিলাম প্রত্যেকটা অ্যাটম, একটা অ্যাটম আমি এখানে জুম আউট করছি, এটা যদি একটা অ্যাটম হয় এর চারিদিকে বিভিন্ন অরবিটে কি আছে, ইলেকট্রনস রয়েছে। এবং আমি বলেছিলাম নিউক্লিয়াসে কি থাকে, পজিটিভ চার্জ থাকে, এবং যত অ্যামাউন্ট পজিটিভ চার্জ থাকে আউটার মোস্ট অরবিট গুলো, বাইরের অরবিটাল, বাইরে যে অরবিট গুলো রয়েছে অরবিটাল ইলেকট্রন গুলো সমস্ত চার্জ যদি এক করি তাহলে এর অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু ওর অ্যামাউন্ট হবে। ডিফারেন্সটা কোথায়, এখানে থাকে সবগুলো পজিটিভ চার্জ এবং এখানে যেগুলো থাকবে নেগেটিভ চার্জ। এবং এরপর আমি সেন্টার অফ নেগেটিভ চার্জের কনসেপ্ট নিয়ে এসেছিলাম, জাস্ট লাইক দ্য সেন্টার অফ মাস অফ আ সিস্টেম, ক্লিয়ার? তো সেন্টার অফ নেগেটিভ চার্জ বলেছিলাম এখানে যতগুলো ইলেকট্রন থাকে সমস্ত ইলেকট্রনগুলো চার্জগুলো যোগ করলাম, একটা অ্যামাউন্ট নেগেটিভ চার্জ পাবো, তার অ্যামাউন্টের সমান। এবং আমি মনে করলাম এই পুরো অরবিটাল গুলো সব ঘটিয়ে দিয়ে আমি এমন একটা পয়েন্ট এখানে কনসিডার পাই, ঠিক আছে? তো যে পয়েন্টটা এই সমস্ত ইলেকট্রন গুলোর যে চার্জ ছিল সেই চার্জের ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে আমি যদি এটা সরিয়ে দিই তাহলে এখানে পাই প্লাস, এখানে মাইনাস, যেহেতু এই পয়েন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য হোল অফ দ্য অরবিটাল ইলেকট্রনস, সো হোল অফ দ্য অরবিটাল ইলেকট্রনস, সেই কারণে এর অ্যামাউন্ট সমান হবে এবং এর চার্জ মাইনাস হবে নেগেটিভ চার্জ এবং এর হচ্ছে তোমার পজিটিভ চার্জ। সো এইটা কি একটা ডাইপোলের মতো অ্যাক্ট করে। ওকে, দেখো আমি সমস্ত ইলেকট্রন গুলো নিয়ে নিয়েছি, মানে একটা ফ্রি ইলেকট্রন নেই। ফ্রি ইলেকট্রন হলে আমি এখানে নিতে পারতাম না, মানে সে তো পালিয়ে যাবে এখান থেকে, এখানে পালিয়ে যাবে। তো আলটিমেটলি ফ্রি ইলেকট্রন নেই, কিন্তু সমস্ত ইলেকট্রন চার্জগুলোকে একটা পয়েন্ট আমি কনসিডার করেছি, দ্যাট পয়েন্ট ইজ ওয়েল নোন অ্যাজ সেন্টার অফ নেগেটিভ চার্জ। ওই পয়েন্টটাকে বলা হয় নেগেটিভ চার্জের কেন্দ্রবিন্দু। ওকে, তো আলটিমেটলি প্রত্যেকটা অ্যাটমকে একটা ইলেকট্রিক ডাইপোলের মতো বিহেভ করে। সো এই অ্যাটমটা ইলেকট্রিক ডাইপোলের মতো বিহেভ করে। ওকে, এটা পজিটিভ চার্জ যদি হয়, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, ঠিক আছে? তো তারপর তোমার এটা এগুলো ঘুরিয়ে টুড়ে দিই, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, ওকে, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, এরকম জাস্ট লাইক দিস। এরকম অ্যাটমগুলো আছে, আমি কয়েকটা ড্র করেছি, অনেক অ্যাটম রয়েছে। এবং তোমরা সকলে জানো কি জানো, যে প্রত্যেকটা ডাইপোলের ডিরেকশন হয় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে এই অ্যাটমের ডাইপোলের ডিরেকশন অ্যালং দিস লাইন, এই অ্যাটমের ডাইপোলের ডিরেকশন অ্যালং দিস লাইন, এই অ্যাটমের অ্যালং দিস লাইন, এই অ্যাটমের অ্যালং দিস লাইন, এর অ্যালং দিস লাইন, আলটিমেটলি আমি ড্র করে দিলাম। ওকে, এরকম। তো অ্যাকচুয়ালি দেখো, ভালো করে দেখো, প্রত্যেকটা অ্যাটমের যে ইলেকট্রিক ডাইপোল, মানে প্রত্যেকের অ্যাটমের যে আমি তড়িৎ দ্বিমেরু হিসেবে কল্পনা করছি প্রত্যেকটা অ্যাটমকে, এবং প্রত্যেকটা অ্যাটমের যে তড়িৎ দ্বিমেরুর যে দিকটা রয়েছে সেটা বিভিন্ন দিকে। ওকে, এবং আরবিট্রারি দিকে ছড়িয়ে রয়েছে। এবং আমি যদি এদের ভেক্টর অ্যাডিশন নিই, যেহেতু একটা ভেক্টর ডিরেকশন আছে ভেক্টর, এর সমস্ত ভেক্টর অ্যাডিশন নিই, তাহলে নিট ডাইপোল মোমেন্ট, নিট তড়িৎ দ্বিমেরু কত হবে, পুরো সিস্টেমের জিরো হয়ে যাবে, সব ক্যান্সেল আউট করে দেবে। এইগুলো সমস্ত যদি ভেক্টর অ্যাডিশন নিই, ওকে, তাহলে যদি বলি এই ম্যাটেরিয়ালটা টোটাল তড়িৎ দ্বিমেরুর পরিমাণ কত, তাহলে জিরো হয়ে যাবে। ঠিক আছে? তো কেন আরবিট্রারি ডিরেকশনে প্রত্যেকটা অ্যাটমের তড়িৎ দ্বিমেরুর দিক রয়েছে। ওকে, এবারে দেখো, এই ম্যাটেরিয়ালকে বলা হয় ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এই যাদের এরকম আছে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কেন বলা হচ্ছে, তড়িৎ দ্বিমেরু, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু গুলো বিভিন্ন দিকে আরবিট্রারি ছড়িয়ে যেতে থাকে, তাদের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বলা হয়। ওকে, এবার দেখো এই যে অ্যাটম গুলো কিরকম ভাবে থাকবে, আমি এখানে বললাম সবাই আরবিট্রারি ডিরেকশনে রয়েছে আর কি। সো কিভাবে থাকবে তার উপর ডিপেন্ড করে অ্যাটম গুলোকে ক্লাসিফাই করা হয়েছে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে ম্যাটেরিয়াল গুলোকে। কিছু কিছু ম্যাটেরিয়াল দেখা যায় এই অ্যাটম গুলো পুরো এইরকম আরবিট্রারি ডিরেকশনে থাকে। ওকে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে থাকে এবং নেট ডাইপোল মোমেন্ট জিরো হয়।
একে এই সমস্ত যে সমস্ত ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলোর ইলেকট্রিক ডাইপোল গুলো অ্যাটমের ইলেকট্রিক ডাইপোল গুলো বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে বা নেট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট জিরো হয় তাদেরকে বলা হয় পোলারাইজড আনপোলারাইজড ম্যাটেরিয়াল। কি? আনপোলারাইজড ম্যাটেরিয়াল। অফকোর্স ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, আনপোলারাইজড ম্যাটেরিয়াল। বুঝা গেল? এদেরকে বলা হয় কি? আনপোলারাইজড ম্যাটেরিয়াল। ওকে, এবার দেখো কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় যে না, কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তোমার দেখা যায় যে না, এরা তোমার কি আছে, এই যে নিলাম, এই অ্যাটমগুলো নিলাম, ভাগ করে নিলাম, এরকম ধরে নাও। এখানে যে অ্যাটমগুলো রয়েছে তাদের ডাইইলেকট্রিক ডিরেকশন সেম দিকে, এখানে যারা রয়েছে তাদের গুলো আবার সেম দিকে। সিমিলারলি এখানে যারা রয়েছে ওকে, ভালো করে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাটম আলাদা আলাদা ডিরেকশন রয়েছে। এইখানে দেখো এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিছু ম্যাটেরিয়ালে এরকম দেখা যায় যে একটা কিছু অঞ্চল জুড়ে অ্যাটম গুলো একই ডিরেকশন অ্যালাইন আছে, আবার কিছু অঞ্চল জুড়ে আবার একই ডিরেকশন অ্যালাইন আছে, আবার কিছু অঞ্চল জুড়ে এক ডিরেকশন অ্যালাইন আছে। এই যে ডিরেকশন বরাবরের অ্যালাইন আছে, এই ডিরেকশন গুলোকে বলা হয় ডোমেইন। কি বলা হয়? ডোমেইন। এক একটা বলা হয় ডোমেইন। এবং এই সমস্ত ম্যাটেরিয়ালের দেখো, যদি আমি ওই ম্যাটেরিয়ালের টোটাল যদি তড়িৎ দ্বিমেরু আমি অ্যাড করি তাহলে কিন্তু জিরো হবে না। কারণ দেখো অনেকগুলো এক ডিরেকশন আছে, তো অ্যাড করলে আমি একটা স্মল ভ্যালু পাবো, খুব অল্প পরিমাণ একটা ভ্যালু পাবো। ওকে, তার মানে হচ্ছে কি যে এই সমস্ত ম্যাটেরিয়াল গুলোর মানে ইনিশিয়ালি কিছু নেট ডাইপোল মোমেন্ট তড়িৎ দ্বিমেরুর ভ্যালু থাকবে। এই জন্য যাদের এরকম অ্যালাইনমেন্ট থাকবে তাদের আমি মানে নেট ডাইপোল মোমেন্ট নেট পি নট ইকুয়াল টু জিরো, ওকে, পি ফর ডাইপোল মোমেন্ট হয়, তাদেরকে আমরা বলি পোলারাইজড ম্যাটেরিয়াল। কি বলি? পোলারাইজড ম্যাটেরিয়াল। বোঝা গেল? পোলারাইজড ম্যাটেরিয়াল, এদের বলা হয় ডাইইলেকট্রিক এবং এদেরকে বলা হয় পোলারাইজড ম্যাটেরিয়াল। ওকে, এবার আমি একটা টার্ম ডিফাইন করছি, কারণ কোন ম্যাটেরিয়াল কত বেশি পোলারাইজড সেটা আমাকে মেজার করতে হবে, কারণ দরকার। ম্যাটেরিয়াল সম্পর্কে আমি যদি আগে প্রেডিকশন না করতে পারি তাহলে আমি কোনো এক্সপেরিমেন্টাল কোনো যদি সেট আপ করি সেখানে আমি কোন ম্যাটেরিয়াল ইউজ করব সেটা আমি জানতে পারবো না। তো সেটা জানার জন্য আমি অ্যাকচুয়ালি একটা টার্ম ডিফাইন করছি, দ্যাট ইজ কল দ্য ক্যাপিটাল পি। এটা ছিল স্মল পি ডাইপোল মোমেন্ট। ক্যাপিটাল পি কি ডিফাইন করছে? বলছে নেট ডাইপোল মোমেন্ট পি নেট পার ইউনিট ভলিউম। আর পার ইউনিট ভলিউমে যদি পি নেট মানে পার ইউনিট ভলিউমে টোটাল ডাইপোল মোমেন্ট কত হবে সেটাকে বলা হচ্ছে কি যে এইটাকে বলা হয় কি বলা হয়? টোটাল ইলেকট্রিক মোমেন্ট বলা যায়। পি নাম দাও আপাতত, ঠিক আছে? তোমাদের এগুলো নেই তাও বলছি পি। আমি আরেকবার ক্লিয়ারলি বলছি, পিটা কি? এই যে ম্যাটেরিয়ালটা নিলাম, এই ম্যাটেরিয়ালে আমি একটা ইউনিট ভলিউম কল্পনা করে নিলাম, 1 সেমি কিউব ভলিউম কল্পনা করে নেব, এবং 1 সেমি কিউব ভলিউম কল্পনা করে 1 সেমি কিউব ভলিউমে এটা না, এটার ক্ষেত্রে কারণ এটা আনপোলারাইজড কোনো থাকবে না, এর ভিতরে 1 সেমি কিউব ভলিউম আমি কল্পনা করব। ওকে, 1 সেমি কিউব ভলিউমে কতগুলো অ্যাটম রয়েছে? তো সেই অ্যাটমগুলো ধরে নিলে 40টা অ্যাটম রয়েছে। এবার আমি 40টা অ্যাটমের টোটাল ডাইপোল মোমেন্ট গুলো আমি অ্যাড করব। ওকে, যে টোটাল অ্যামাউন্ট অফ ডাইপোল মোমেন্ট থাকবে তাকে বলা হয় পি। পোলারাইজেশন ভেক্টর, এর সবচেয়ে ভালো নাম হচ্ছে পোলারাইজেশন ভেক্টর। কি নাম? পোলারাইজেশন ভেক্টর। পি আমি এটা ভালো করে পরিষ্কার করে লিখি, ক্যাপিটাল পি ইকুয়াল টু পি নেট বাই ভি। ভি দিয়ে ভাগ করলাম কেন? কারণ পার ইউনিট ভলিউমে নেট যতটা ডাইপোল মোমেন্ট থাকবে তাকে বলা হয় ক্যাপিটাল পি। এই ক্যাপিটাল পি নাম হচ্ছে পোলারাইজেশন ভেক্টর। ওকে, এটা কেন ডিফাইন করলাম? এই পোলারাইজেশন ভেক্টর ডিফাইন করার একটাই মানে হলো যে আমি যদি পি এর ভ্যালু জানি, যার ইউনিট ভলিউমে ডাইপোল মোমেন্ট যত বেশি হবে তার অফ কোর্স
তত বেশি সে পোলারাইজড হবে। ওকে, পোলারাইজড মানে হচ্ছে অ্যালাইনমেন্ট। ডাইপোল, এই ডাইপোল গুলো অ্যাটমের প্রত্যেকটা ডাইপোল যে মেটেরিয়ালের ক্ষেত্রে যত সুন্দরভাবে একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন থাকবে তাকে তার পোলারাইজেশন ভেক্টর পি তত কি হবে, বেশি হবে। ওকে, এই হচ্ছে মেটেরিয়াল। এইবার দেখো আমি মোটামুটি পোলারাইজেশন ভেক্টর দিয়ে দিলাম। সিমিলারলি তোমরা যখন ম্যাগনেটাইজেশনে ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়বে, মানে ম্যাগনেটিজম পড়বে, তখন এই পি এর ইকুইভ্যালেন্ট একটা টার্ম পাবে, সেটাকে বলা হয় ক্যাপিটাল এম। সেই ক্যাপিটাল এম ও থাকবে তোমার এম বাই ভি। এখানে এম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। যখন ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়বে কেমিস্ট্রি অবশ্যই পড়াবেন, কারণ একই জিনিস। এখানে ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইজ কল্ড দ্য পোলারাইজেশন ভেক্টর। ম্যাগনেটোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম ইজ কল্ড দ্য ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, বোঝা গেল? তো আলটিমেটলি ডাইইলেকট্রিক সম্পর্কে একটু তোমাদের কনসেপ্ট আসলো। এবার একটা কাজ যদি করা যায়, একটা কাজ যদি আমি করি আমি এই যে বললাম এ বান্দার পোলারাইজেশন মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তড়িৎদ্বিমেরুর ভ্যালু আছে, এর নেই। এবার আমি যদি বাইরে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিই, ই এক্সটার্নাল যদি বাইরে আমি অ্যাপ্লাই করি, এরও করলাম, এরও যদি বাইরে একটা ই এক্সটার্নাল অ্যাপ্লাই করি, ই এক্সটার্নাল মানে কি, এখানে ই একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি যার ডিরেকশন এই দিক থেকে এই দিকে, তার মানে কি এখানে পজিটিভ চার্জ রয়েছে, এখানে নেগেটিভ চার্জ প্রচুর। সিমিলারলি এটার ক্ষেত্রে এখানে প্রচুর পজিটিভ, এখানে প্রচুর নেগেটিভ। এবার ভালো করে দেখো এইখানে কি আছে, যে ডাইপোলটা নিচে এরকম, তাহলে দেখো এর এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এই পজিটিভ চার্জের কি হবে, অ্যাট্রাক্ট হবে। সিমিলারলি এর পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের অ্যাট্রাক্ট হবে। আলটিমেটলি যদি এক্সট্রা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে এই ডাইপোল গুলো সকলে, যেহেতু এই এক্সট্রা ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্স দিচ্ছে সেটা প্রচুর বেশি, তো প্রত্যেকটা ডাইপোল কি হবে, প্রত্যেকটা ডাইপোল একবারে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অপোজিট দিকে চলে আসবে। ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কিনা? ওকে, আমি যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে কি হবে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি একটা অ্যাটম দিয়ে জাস্ট বোঝাচ্ছি। আগে যদি বলিস আমি এটা হচ্ছে তোমার এরকম ছিল, কেন এরকম ছিল, আমি এখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জকে পজিটিভ চার্জ কি করে অ্যাট্রাক্ট করবে, তার মানে কি আস্তে আস্তে এই দিকে ছুটতে শুরু করবে। সিমিলারলি এই পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট করে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে। আলটিমেটলি আমি বলেছিলাম অ্যাট ইকুইলিব্রিয়াম এ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে অ্যালাইন হয়ে যাবে, মানে এখানে নেগেটিভ এখানে পজিটিভ। ওকে, কারণ এই অ্যালাইনমেন্টে যখন আসবে তখন এর এনার্জি কি হবে, মিনিমাম হবে। আর আমি বলেছিলাম ইকুইলিব্রিয়াম ডেফিনেশন হলো যখন কোনো সিস্টেম তার মিনিমাম এনার্জি থাকবে তখন সে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন গেইন করবে। ওকে, তো আলটিমেটলি এরকম হয় প্রত্যেকটা ডাইপোল অ্যালাইনমেন্ট হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। এবং এইবার যখন অ্যালাইন্ড হয়ে গেল তখন এ কিন্তু আর আনপোলারাইজড ম্যাটেরিয়াল রইল না, এ কি হয়ে গেল, পোলারাইজড ম্যাটেরিয়াল হয়ে গেল। বোঝা গেল? সিমিলারলি এ অ্যালাইনমেন্ট হবে, প্রত্যেক এ তো আছে, এর ডোমেইন গুলো অ্যালাইনমেন্ট হবে এবং সবাই কি হবে, একই ডিরেকশনে কি হবে না, আবার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো এর তো আগে কিছু পরিমাণ কি তড়িৎদ্বিমেরুর ভ্যালু ছিল, কিন্তু এখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইনমেন্ট হয়ে গিয়ে আগের থেকে কি হয়ে যাবে, আরো বেশি হবে। কারণ আগের থেকে এখন অ্যালাইনমেন্টটা অনেক সুন্দর হয়ে গেছে। আগে ছড়িয়ে ছিটে ছিল, এই দিকে কেউ ছিল, এই দিকে কেউ ছিল, এই দিকে ছিল, এখন সবাই এক ডিরেকশনে। সো এখন অ্যালাইনমেন্টটা অনেক বেশি হবে। আর অ্যালাইনমেন্ট বেশি হওয়া মানে কি, সবগুলোই সিম্পল অ্যাডিশন করে দেবো, তো ডাইপোল মোমেন্টের ভ্যালু কি হবে, সবগুলোর ক্ষেত্রে বেশি হবে। ওকে, এইবার এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে কি যে আমি যেটা বলছি, চলো তাহলে আবার তোমরা নোট করে নাও। কি নোট করবে, ফার্স্ট অফ অল হচ্ছে কি যে ডাইইলেকট্রিক রয়েছে, ডাইইলেকট্রিকের ভিতরে কি আছে, তড়িৎ দ্বিমেরুগুলো লিখে নাও। ডাইইলেকট্রিকের ভিতরে তড়িৎ দ্বিমেরুগুলো বিভিন্ন দিকে, ওকে, আরবিটারি মানে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওকে, এর ফলে ওই ম্যাটেরিয়ালের ভিতরে
ওই ম্যাটেরিয়ালের এর ফলে ওই ম্যাটেরিয়ালের টোটাল তড়িৎদ্বিমেরুর ভ্যালু শূন্য হতে পারে আবার নাও হতে পারে। ওকে, যে সমস্ত ম্যাটেরিয়ালের তড়িৎদ্বিমেরুর ভ্যালু শূন্য হয়, যে সমস্ত ম্যাটেরিয়ালের তড়িৎদ্বিমেরুর ভ্যালু শূন্য হয় তাদেরকে আনপোলারাইজড ম্যাটেরিয়াল বলা হয়। এবং যে সমস্ত ম্যাটেরিয়ালের তড়িৎদ্বিমেরুর ভ্যালু শূন্য নয় তাদেরকে বলা হয় পোলারাইজড ম্যাটেরিয়াল। এবং লেখো কিছু কিছু ডাইইলেকট্রিকের ভিতরে কিছু কিছু অঞ্চলে তড়িৎদ্বিমেরুগুলো একটি নির্দিষ্ট দিকে অ্যালাইন থাকে। এর ফলে ওই সমস্ত ম্যাটেরিয়ালগুলোর নিট তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান শূন্য না হয়ে খুবই অল্প পরিমাণ মান পাওয়া যায়। ওকে, যে সমস্ত অঞ্চলে তড়িৎদ্বিমেরুগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন থাকে ওই সমস্ত অঞ্চলগুলোকে আমরা ডোমেইন বলি। ডোমেইন বলি। ওকে, নেক্সট লিখো পোলারাইজেশন ভেক্টর। নিচে প্যারাগ্রাফ চেঞ্জ করে পোলারাইজেশন ভেক্টর ক্যাপিটাল P ইকুয়াল টু স্মল p পায়ে নেট দেবে স্মল p বাই v, whereas small p equal to নিট মানে হচ্ছে টোটাল তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান। স্মল p ইকুয়াল টু টোটাল তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান। v সমান ভলিউম বা আয়তন। ডেফিনেশন লিখো কোন পদার্থের একক আয়তনের মধ্যে টোটাল তড়িৎদ্বিমেরু ভ্রামকের মানকেই বলা হয় পোলারাইজেশন ভেক্টর ক্যাপিটাল P। যাই হলো, এবার দেখো ক্যাপিটাল P মানে আমি কি বলেছিলাম, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়েছে মেটেরিয়ালকে। ক্যাপিটাল P মানে কি, P নেট বাই V। ওকে, তো দেখো আমি যদি এই ক্যাপিটাল P প্রপোর্শনাল টু P নেট মানে কি টোটাল ডাইপোল মোমেন্ট। সো দেখো P নেট তোমার যত বেশি হবে ডাইপোল মোমেন্ট মানে পোলারাইজেশন ভেক্টরের ভ্যালু কি হবে, তত বেশি হবে। আবার দেখো P নেটের ভ্যালু কার উপর ডিপেন্ড করবে, এক্সটার্নাল যদি আমি ইলেকট্রিক ফিল্ড দিই, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যত বেশি হবে অ্যালাইনমেন্ট কি হবে তত সুন্দর হবে। তার মানে কি P নেট টোটাল তড়িৎদ্বিমেরু ভ্রামকের মানও কি হবে তত বেশি হবে। তো ইফেক্টিভলি আমি বলতে পারি P proportional to external external electric field is proportional P. This implies P equal to proportional to constant করে দাও epsilon naught into chi e into E। আমি এই যে কনস্ট্যান্টটা নিয়ে আসলাম
এই কনস্ট্যান্টের ভিতরে এপসাইলন নট আছে, এটা তুমি অলরেডি জানো। ওকে, আর একটা টার্ম রয়েছে যেটা হচ্ছে কাই ই। কাই ই ইজ ইকুয়াল টু সাসসেপ্টিবিলিটি অফ দ্য মিডিয়াম। কাই ই ইজ ইকুয়াল টু নোন অ্যাজ দ্য SUC susceptibility of the medium। ওকে, এটা কেবলমাত্র যে ম্যাটেরিয়ালটা নিয়েছে তার উপর ডিপেন্ড করে কাই, মানে সাসসেপ্টিবিলিটি অফ দ্য মিডিয়াম। তার মানে কি প্রি ইজ ইকুয়াল টু এপসাইলন নট কাই ইনটু সাসসেপ্টিবিলিটি। এটা হচ্ছে এইটা ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি, যে ম্যাটেরিয়ালের কাই এর ভ্যালু যত বেশি হবে তার পোলারাইজেশন ভেক্টর তত বেশি হবে। মানে কাউকে ই দিয়েছি, ধরে নিলাম 10, ওকে 10 অ্যামাউন্ট অফ ই দিয়েছি, তো সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তো পোলারাইজেশন ভেক্টর সেম হবে না, কারোর বেশি হবে কারোর কম হবে। কে সিলেক্ট করবে সেটা দেখো, 10টা কনস্ট্যান্ট, এখানে সিলেক্ট করবে কাই। মানে যে কোনো ম্যাটেরিয়াল, যারা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল তো অনেক আছে, ধরো নাও 1 2 3 4টে ডাইলেকট্রিক আছে, তো কারোর ক্ষেত্রে পি হবে 5, কার হবে 6, কার হবে 7। এই যে ডিফারেন্ট ভ্যালুগুলো পাচ্ছি সেম ই দেওয়ার কারণে। এ তো কনস্ট্যান্ট, মানে কে চেঞ্জ করছে, এই কাই চেঞ্জ করছে। তাহলে আলটিমেটলি কাইয়ের ওপর, কাই সিলেক্ট করবে কোন ম্যাটেরিয়াল, কাইয়ের ওপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালগুলোর নাম দিতে পারে আর কি। তামার কাই এত হবে, তামা যদিও পরিবাহী তামার হয় না, যে সমস্ত ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে আর কি, নিকেল টিকেল আছে, তো নিকেলের কাই এত হবে এত হবে এত হবে। তো কাই হচ্ছে সাসসেপ্টিবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। এই কনস্ট্যান্টে কেবলমাত্র তোমার কি তোমার কনস্ট্যান্টে কেবলমাত্র তোমার এই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। ওকে, তো মোটামুটি আরো ডিটেইলস আছে কাই এর ব্যাপারে পড়া, তো অত লাগবে না তোমাদের, ঠিক আছে। তো এবার আমরা যেখানে আসতে চাইছি, আমরা যেখানে আসতে চাইছি, এক্ষুনি ক্যাপাসিটরের ভিতরে প্রায় ঢুকে যাব। ওকে, তো কোন হলো ক্লাসটা, দেখো আমরা কি বলেছিলাম, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটা ধরো না কন্ডাক্টর, এটা ডাইলেকট্রিক সম্পর্কে জানা হয়ে গেল। এটা হচ্ছে তোমার কন্ডাক্টর, এটা হচ্ছে ডাইলেকট্রিক। এখানে একটা ই এক্সটার্নাল দিয়েছি, এখানে ই এক্সটার্নাল দিয়েছি, দুটো তো সেম দিয়েছে। ওকে, কন্ডাক্টর কি থাকে, ফ্রি ইলেকট্রন। তো কন্ডাক্টরে কি হয়, ফ্রি ইলেকট্রন থাকার কারণে কন্ডাক্টরের ভিতরে ডাইপোলের কনসেপ্টটা অতটা প্রমিনেন্ট নয়, ফ্রি ইলেকট্রনটা বেশি এফেক্টিভ। তো কি হবে, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, সমস্ত নেগেটিভ চার্জগুলো এদিকে ইনডিউস হবে, পজিটিভ চার্জগুলো এদিকে ইনডিউস হবে, ভিতরে অ্যাটমগুলো সমস্ত পজিটিভ চার্জগুলো এই চলে যাবে, কারণ এখানে প্রচুর নেগেটিভ চার্জ আছে, তো এইদিকে চলে যাবে এবং নেগেটিভ চার্জগুলো পজিটিভ এন্ডের দিকে অ্যাট্রাক্টিভ হবে এবং এরকম হবে। সো দেখো আমি এদিকে ই এক্সটার্নাল দিয়েছি এবং ভিতরে ম্যাটেরিয়ালের ভিতরে দেখো এদিকে পজিটিভ চলে গেছে, এদিকে নেগেটিভ চলে গেছে, এখানে প্রচুর পজিটিভ চার্জ, এখানে প্রচুর নেগেটিভ চার্জ, মানে ঠিক ম্যাটেরিয়ালের ভিতরে এই দিকে একটা ই ইন্টারনাল তৈরি হয়েছে। এবারে দেখো তোমার কন্ডাক্টরের ভিতরে তোমার ফ্রি ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকার কারণে এখানে ইন্ডাকশন, মানে চার্জগুলোর মুভমেন্ট খুব সুন্দর হয়, 100% হয়। দিয়ে এই 100% হওয়ার কারণে যে এই ই এক্সটার্নাল ভ্যালু ইজ ইকুয়াল টু ই ইন্টারনাল ভ্যালু হয়ে যায়। মানে কি, আমি যত পরিমাণ ই এক্সটার্নাল অ্যাপ্লাই করেছিলাম ঠিক ততটা পরিমাণে ভ্যালু ম্যাটেরিয়ালের ভিতরে তৈরি হয়ে যায়। সো এই সময় যদি কন্ডাক্টরের ভিতরে যদি আমি দেখি, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0 হয়, কারণ ই এক্সটার্নাল ভ্যালু এই দিকে ডিরেকশন আর এই দিকে ডিরেকশন এটা সেম হয়। ওকে, নেট ই ইজ ইকুয়াল টু 0 হয়। কিন্তু যদি আমি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দেখি, ডাইলেকট্রিকতে ফ্রি ইলেকট্রন নেই, ডাইলেকট্রিকের তোমার ফ্রি ইলেকট্রন নেই। কি হয়, মানে এখানে যে ডাইপোলটা রয়েছে এর যে চার্জগুলো এই নেগেটিভ পজিটিভ, এর জাস্ট অ্যালাইনমেন্ট হয়, এরকম কাত হয়ে থাকলে সোজা হয়ে যায়, এই চার্জটা কোনোদিন এখানে যেতে পারে না। যেতে পারে কি, যেতে পারে না। ওকে, এই চার্জটা কোনোদিন এখানে যেতে পারে না, কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে হয়, এখানকার চার্জ এখানে চলে যাবে, এখানকার চার্জ এখানে চলে আসবে। কিন্তু এর ক্ষেত্রে সব বাউন্ড ইলেকট্রন, একটা অ্যাটম থেকে চার্জ একটা অ্যাটমে যেতে পারবে না। আলটিমেটলি ডাইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়, শুধু এগুলো কি অ্যালাইনমেন্ট হয়, অ্যাটম গুলো কি হয়ে যায়, জাস্ট অ্যালাইনমেন্ট হয়ে যায়, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। এবার দেখো এরকম অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার ফলে দেখো এখানে পজিটিভ নেগেটিভ, এখানে পজিটিভ নেগেটিভ, দেখো এর জন্য এইদিকে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে,
এর জন্য এই একটা, এই জন্য এই একটা, এর জন্য এই একটা, এর জন্য এই একটা, প্রত্যেকটার জন্য দেখো কিন্তু ডিরেকশন সব সেম দিকে। সো ডাইইলেকট্রিকের ক্ষেত্রেও যখন আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, ঠিক এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে একটা ই ইন্টারনাল ইনডিউসড হয়, ই ইন্টারনাল ইনডিউসড হয় অ্যালং দিস লাইন, ই এর ঠিক অপোজিট লাইনে। কিন্তু ই ইন্টারনালের ভ্যালু কি হয়, খুবই কম হয়। কেন? ইলেকট্রনগুলো যেতে পারে না আর কি, খুবই কম হয় আর কি। সো ই ইন্টারনাল ভ্যালু কোনোদিন এই ই এর সমান হয় না, এই ই থেকে অনেক কম হয়। তাহলে আলটিমেটলি কেউ যদি প্রশ্ন করে এখন যে এই ডাইইলেকট্রিক এর ভিতরে নিট ইলেকট্রিক ফিল্ড, আই মিন ই নিট কত হবে, দেখো ই এক্সটার্নাল মাইনাস ই ইন্টারনাল। কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু দেখো দুটো সমান হয়ে যাচ্ছিল। কেন বলেছিলাম? ইলেকট্রনগুলো মুভমেন্ট করেছে, প্রচুর পরিমাণে স্ট্রং স্ট্রেন্থ, মানে প্রচুর বেশি পরিমাণে ইনডিউসড হয়। কিন্তু ডাইইলেকট্রিক ক্ষেত্রে হয় না, এবং ডাইইলেকট্রিক ক্ষেত্রে এই পরিমাণ না হওয়ার কারণে দেখো আমি যদি এই সিস্টেমের টোটাল ইলেকট্রিক ফিল্ড বার করি, তাহলে সেটা ই নেট হবে ইজ ইকুয়াল টু ই এক্সটার্নাল মাইনাস ইন্টারনাল। তার মানে কি, আগামী যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি তার চেয়ে কিছু পরিমাণ ইলেকট্রিক ফিল্ড কি হয়ে গেল, কমে গেল। বুঝতে পারলাম? কিছু পরিমাণ ইলেকট্রিক ফিল্ড কি হয়েছে, কমে গেছে। ভালো কথা। ওকে, এবার আমার কোশ্চেন হচ্ছে কি যে তাহলে আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই অ্যাপ্লাই করেছি, ই এক্সটার্নাল, আমি এখানে নামে দিয়ে দিই ই এক্সটার্নাল, এবং তোমার আর কি নেট হয়েছে ই এক্সটার্নাল মাইনাস ইন্টারনাল, মানে কিছু পরিমাণ কমে গেছে। আমি ধরে নিলাম ওটা ই পরিমাণ, ই পরিমাণ। ওকে, সো ই প্রাইম, ই নেটকে আমি ই প্রাইম দিয়ে দিচ্ছি, ই নেটকে আমি ই প্রাইম দিয়েছি। ই প্রাইম অবশ্যই ই এক্সটার্নাল বাই সাম কনস্ট্যান্ট, কিছু পরিমাণ কমে গেছে। তো তো অ্যাকচুয়ালি কিছু ফ্র্যাকশন পরিমাণ কমে যেতে পারে। আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি 10 দিয়েছিলাম, 10 দেওয়ার ফলে ই প্রাইম ইজ ইকুয়াল টু কত হয়েছে, ধরে নাও তোমার 5, মানে কি 10 থেকে কমে গেছে, 5 হয়েছে নেট। তাই আমি এটাকে লিখতে পারি ই এক্সটার্নাল মানে কি 10/2, মানে কত, ই এক্সটার্নাল বাই এটা সি দিয়েছি, মানে কি একটা ফ্যাক্টর দ্বারা কমে যায়, একটা পার্টিকুলার ফ্যাক্টর দ্বারা ভ্যালুগুলো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, নিট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমে যায়। ওকে, এই যে ফ্যাক্টর দ্বারা নিট ইলেকট্রিকের ভ্যালু কমে যায়, নিট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমে যায়, ও ই প্রাইম ইজ ইকুয়াল টু ই এক্সটার্নাল বাই কে, এটা কনস্ট্যান্টটাকে আমি কে লিখলাম। এই যে ফ্যাক্টর দ্বারা কমে যায় একে বলা হয় কে, এই কে এর ভ্যালুর নাম হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, এবার দেখো যে ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যত কম হবে তার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মানে কি হবে, তত মানে নিট ইলেকট্রিক ফিল্ড কি হবে, তত বেশি হবে। ভালো করে বোঝো এই জায়গাটায়, কত সুন্দর জায়গা দেখো। আলটিমেটলি দেখো যার কে এর ভ্যালু যত কম হবে, মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যত কম হবে, তার ই প্রাইম এই টার্মটা কি হবে, তত বেশি হবে, মানে নেট ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। নেট ইলেকট্রিক ফিল্ড মানে কি ই এক্সটার্নাল মাইনাস ই ইন্টারনাল, মানে এই বিয়োগফলটা কি হবে, তত বেশি হবে। এই বিয়োগফলটা বেশি হতে গেলে ই এক্সটার্নালটা কনস্ট্যান্ট, ই ইন্টারনালটা কি হবে, তত কম হতে হবে, কারণ এই বিয়োগফল বেশি হলে একে কি অনেক কম হতে হবে। ই ইন্টারনাল কম হওয়া মানে কি এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তত কম হবে, আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তত কম হবে যদি অ্যালাইনমেন্ট গুলো এদের কম হয়। ভালো করে আবার দেখো, ধরো আমি আবার তোমাদের স্টার্ট করছি, যার ই প্রাইম ইজ ইকুয়াল টু ই এক্সটার্নাল বাই কে বলেছি, ই প্রাইম ইজ ইকুয়াল টু ই এক্সটার্নাল বাই কে, ক্লিয়ার? এবার দেখো আমি বলছি কে ইজ কল্ড দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যার কে এর ভ্যালু যত কম হবে তার ই প্রাইম কি হবে, তত বেশি হবে। ই প্রাইম মানে কি, ই নেট, আমি ই নেট কে ই প্রাইম দিয়ে ডিনোট করেছি এখানে। ই নেট মানে কি ই এক্সটার্নাল মাইনাস ই ইন্টারনাল, ই এক্সটার্নালটা আমি দিয়ে দিছি যা, ওটা কনস্ট্যান্ট। তো এই টার্মটা, এই বিয়োগফলটা বেশি হতে গেলে একে কি হতে হবে, অবশ্যই কম হতে হবে। আর এই ইন্টারনাল যদি কম হতে গেলে কি হবে, মানে কি ইন্টারনাল কি ডাইপোল গুলো অ্যালাইনমেন্টের জন্য হয়েছে, তো এই ডাইপোল গুলোর অ্যালাইনমেন্ট একটা পার্টিকুলার ডিরেকশন যত কম হবে তত এই ইন্টারনাল কি হবে, কম হবে। আলটিমেটলি যে এবার দেখো তাহলে যার কে কম হবে তার কি হলো, অ্যালাইনমেন্ট তত কম হবে। ওকে, আলটিমেটলি আমি কি বলেছি, অ্যালাইনমেন্ট হওয়া মানে কি পোলারাইজেশন, পোলারাইজড ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যাবে, আনপোলারাইজড ম্যাটেরিয়াল গুলো পোলারাইজড ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো যার কে যত কম হবে সে তত কি অ্যালাইনমেন্ট কম হবে,
আর যার কে যত বেশি হবে তার তত অ্যালাইনমেন্ট বেশি হবে। তো যার কে বেশি সে ভালো অ্যালাইনমেন্ট হয় মানে কি সে তত ভালো ডাইইলেকট্রিক বা তত ভালো পোলারাইজড ম্যাটেরিয়াল হবে। আর যার কে যত কম তার অ্যালাইনমেন্ট তত কম হবে মানে কি সে তত খারাপ বা আনপোলারাইজড ম্যাটেরিয়াল হওয়ার প্রবাবিলিটি তার বেশি থাকবে। বোঝা গেল? দ্যাট ইজ কল্ড দা কে। বুঝতে পারলে কি? এবারে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকে মোটামুটি এখানেই শেষ করব। ক্যাপাসিটর হয়তো ঢোকা হলো না, সব নোটটা করে নেবে কিন্তু খুব বেসিক জায়গা, খুবই বেসিক জায়গাটা। এবার দেখো আমি এবার একটা সিম্পল নিয়ে নিচ্ছি। কে মোটামুটি আজকে হয়ে গেছে ক্লাস, আজ শুরু লেন্দি হয়ে যাবে দেখতে পাবো না, ঠিক আছে? পরের ক্লাস স্টার্ট করব। তো আলটিমেটলি আজকে আমরা কতদূর আসলাম, কে এর কনসেপ্ট আমরা জেনে গেলাম। হোয়াট ইজ দ্য কে, হোয়াট ইজ দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আলটিমেটলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটুকুই যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পর যত ভগ্নাংশ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কমে যায় সেটাকে বলা হয় কে। 10 দিলাম, আমি পেলাম 5, নিট ইলেকট্রিক ফিল্ড পেলাম 5, তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কত, মানে কে কত, 10/5 = 2। ওকে, এই কে কে আমি আর একবার বলেছিলাম, কে ইজ নাথিং বাট ইলেকট্রোস্ট্যাটিকে পড়াতে যাওয়ার সময় বলেছিলাম কে ইজ ইকুয়াল টু এপসাইলন আর, এপসাইলন আর বা এপসাইলন বাই এপসাইলন নট, মনে আছে? সেইটার রেশিওটা মানে কত ভগ্নাংশ ফোর্স কমে যাচ্ছে আর কি, সেই ফার্স্ট চ্যাপ্টার আর কি ইলেকট্রিক ফিল্ড পড়ানোর সময় বলেছিলাম। যদি না মনে থাকে আবার একবার করে দেখা, করবে। আমি যে কি বলেছিলাম আমি রিপিট করছি, যে ফ্রি মিডিয়ামের ক্ষেত্রে ই বার করেছিলাম, আর একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলেই দিই, E is equal to 1/4 epsilon naught into 1/r², এয়ার মিডিয়ামে। আর একটা ই প্রাইম, ওটা অন্য কোনো যে কোনো মিডিয়াম, কত হচ্ছে 1/4 এপসাইলন ধরে নাও, বাতাস নেই যেহেতু, ইন্টু 1/r²। সো ই বাই যদি ই প্রাইম করি কত হবে, এটা কেটে যাবে, r² কেটে যাবে, মানে কি 1/epsilon naught into epsilon, epsilon by epsilon naught হবে। তার মানে কি দেখো ই প্রাইম তাহলে বা ই ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট ইনটু ই প্রাইম, এটাকে বলেছিলাম কে বা এপসাইলন আর বলেছিলাম, এপসাইলন আর ইনটু ই প্রাইম। এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি সিগনিফাই করছে ভালো করে দেখো। ফ্রি মিডিয়ামে দেখো, ফ্রি মিডিয়ামের ক্ষেত্রে এই এপসাইলন আর এর ভ্যালু মনে হয় 1 থেকে বেশি হয়, গ্রেটার দেন 1। ওকে, তো না সরি 1 থেকে কম হয়, 1 থেকে কম হয়। তার মানে কি তোমার না এপসাইলন আর 1 থেকে বেশি হয়, 1 থেকে বেশি হয়। তো আলটিমেটলি মানে কি ফ্রি মিডিয়ামে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড মানে কি ফোর্স, যে পরিমাণ ফোর্স দুটো অ্যাটমের মধ্যে অ্যাক্ট করবে, ওকে, অন্যান্য মিডিয়ামে ওর থেকে অনেক বেশি পরিমাণ অ্যাক্ট করবে, মানে অনেক বেশি গুণ পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে, ঠিক আছে? তো মানে এপসাইলন আর টাইমস অ্যাক্ট করবে আর কি। সরি আমি দাঁড়াও একটু গুলিয়ে ফেললাম। তাহলে কি হলো, E equal to epsilon by epsilon naught into E prime। ওকে, তাহলে E equal to epsilon r into E prime, মানে হচ্ছে যে epsilon r যদি greater than 1 হয় তাহলে E always greater than E prime, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে কি যে ফ্রি মিডিয়ামে যে পরিমাণ দুটো চার্জ পার্টিকেলের মধ্যে ফোর্স অ্যাক্ট করবে, অন্য মিডিয়ামের তুলনায় অন্যান্য মিডিয়ামে তার থেকে অনেক কম পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে, ঠিক আছে? তো এই যে এপসাইলন আর, ওটাকে ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে, কে বলা হচ্ছে। বোঝা গেল? তো অ্যাকচুয়ালি কে আমি যাই এপসাইলন আর রিপিট করছি না, কে আমি জাস্ট কানেক্ট করার চেষ্টা করলাম। তো আলটিমেটলি আমরা ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কি পেলাম, কে পেলাম। কে হচ্ছে কি যে কোন একটা ডাইইলেকট্রিক এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। সো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পর সিস্টেমের টোটাল ইলেকট্রিক ফিল্ড যত ভগ্নাংশ কমে গেল সেটাকে বলা হচ্ছে কে, ঠিক আছে? তো সো মোটামুটি আজকে এখানেই ক্লাস শেষ করছি।